এই অনুষ্ঠান পরিচালন কমিটির সকলকেই জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আমন্ত্রিত অতিথি যারা এসেছেন তাদেরকেও আমার অভিনন্দন জানাই, এবং এই কুশতলা সমগ্র গ্রামবাসীর উদ্দেশ্যেও জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ওষুধ ছাড়া কিভাবে আমরা সুস্থ থাকতে পারি, এই বিষয়টা বর্তমান যুগে খুব প্রয়োজনীয় একটা বিষয়। কারণ ওষুধ খেতে খেতে অনেক মানুষ নাজেহাল হয়ে গেছে। তো ওষুধ ছাড়া কিভাবে সুস্থ থাকা যায়, তার জন্য বেশ কিছু লাইফস্টাইল পরিবর্তন করা, আর কিছু নিয়ম মেনে চলা, আর কিছু আয়ুর্বেদিক টিপস, কিছু এক্সারসাইজ, এগুলো যদি ফলো করা যায় তাহলে আমরা নীরোগ থাকতে পারি। তো প্রথমে আমি আয়ুর্বেদ শাস্ত্রের একটা কথা জানাতে চাই যে বাত, পিত্ত, কফ, এই তিনটে জিনিস যদি বিগড়ে যায় আমাদের শরীরে 148টা রোগ হতে পারে। বাত মানে হচ্ছে গ্যাসের সমস্যা। আমাদের নাভি থেকে পা পর্যন্ত এইখানে তৈরি হয় এই সমস্যা। এই গ্যাসের সমস্যা তৈরি হলে এখান থেকেই 80টা রোগ তৈরি হতে পারে। নাম্বার 2, পিত্ত। নাভি থেকে বুক পর্যন্ত এই অঞ্চলে পিত্তের আধিক্য যদি তৈরি হয় তাহলে 40টা রোগ হতে পারে। নাম্বার 3, কফ। বুক থেকে মাথা পর্যন্ত এই যে অঞ্চলটা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, মাথার যন্ত্রণা, গলার সমস্যা, গলা ব্যথা, গলা ভাঙা, এই সমস্ত রোগগুলো কিন্তু তৈরি হয় কফজনিত কারণে। আর এই কফজনিত কারণ থেকে 28টা রোগ হতে পারে মানুষের শরীরে। তো আমরা কিভাবে এই 148টা রোগ থেকে মুক্তি পেতে পারি তার একটা টিপস আপনাদেরকে আজকে আমি জানাবো। তো এই বাত, পিত্ত, কফ তিনটেকে যদি সন্তুলিত রাখা যায়, মানে আপ ডাউন যাতে না হয়, ধরুন কখনো গ্যাস বেড়ে গেল, কিংবা পিত্তের চাপ বেড়ে গেল, কফের চাপ বেড়ে গেল, এইগুলো যাতে না হয় তার জন্যে একটা আয়ুর্বেদিক ওষুধ, যেটা আপনারাও জানেন, তার নাম হচ্ছে ত্রিফলা চূর্ণ। এই ত্রিফলা চূর্ণ ব্যবহার করলে এই তিনটেকে সন্তুলিত বা সমান লেভেলে রাখা যায়। তো ত্রিফলা চূর্ণ আমরা দেখেছি বিভিন্ন আয়ুর্বেদিক দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু সঠিক ত্রিফলা চূর্ণ যদি ব্যবহার করা যায় তাহলে ফলাফলটা অনেক বেশি পাওয়া যায়। তো সেটা সঠিক কিভাবে করবেন নিজেরাই ঘরে বসে, সেই উপায়টা আমি জানিয়ে দিই। দেখুন, এই ত্রিফলা চূর্ণর মধ্যে থাকে হর্তকি, বহেরা এবং আমলকি। এটাকে নিতে হবে 1:2:3, এই তিনটে। যেরকম হর্তকি নিতে হবে 100 গ্রাম, বহেরা নিতে হবে 200 গ্রাম, আমলকি নিতে হবে 300 গ্রাম। সমান মাত্রা নিলে 100, 200, 300। এবার এটাকে ভালো করে গ্রাইন্ডিং পাউডার তৈরি করে নিন, করে একটা কোটোর মধ্যে রেখে দিন। প্রত্যেক দিন রাত্রবেলায় 1 চামচ উষ্ণ গরম জলে দিয়ে এটাকে খান, আর না হলে সকালবেলা খালি পেটে এটাকে 1 চামচ খান। তাহলে দেখবেন এই 148টা রোগের হাত থেকেও আপনি মুক্তি পেয়ে যাবেন। কারণ এইটাই একমাত্র পারে এই বাত, পিত্ত, কফকে সন্তুলিত রাখতে।
এবার চারটে নিয়ম আপনাদেরকে জানাই। এই চারটে নিয়ম যদি পালন করতে পারেন তাহলে অনেক রোগের হাত থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। প্রথম নিয়মটা হচ্ছে, খাবার, ডিনার হোক লাঞ্চ হোক, খাবার 1 ঘন্টা পরে জল খেতে হবে, কিংবা খাবার 1 ঘন্টা আগে জল খেতে হবে। আমরা যে ভুলগুলো করি, খাবার সময় জলের বোতল, জলের গ্লাস নিয়ে বসি। দেখুন, খাবার সময় জলের গ্লাস, বোতল নিয়ে বসতে হবে এমার্জেন্সির জন্য, যদি প্রয়োজন হয় তবে। তা না হলে খাবার 1 ঘন্টা পরে জল খেতে হবে। কারণ আমরা যে খাবারটা খাই, এই খাবার পাকস্থলীতে ঢোকার পর বিভিন্ন ধরনের এনজাইম, হাইড্রোক্লোরিক অ্যাসিড তারা বেরিয়ে আসে এই খাবারগুলোকে ডাইজেস্ট করার জন্য। তখন আমাদের পেটের মধ্যে অগ্নি উত্তাপ তৈরি হয় এই খাবারটাকে হজম করার জন্য। এর জন্যই 1 ঘন্টা সময় দিতে হয় খাবার পর। কারণ আমরা যদি খাবার সময় জল খেয়ে, অনেকে তো আছে ফ্রিজের ঠান্ডা জল খেয়ে নেব খাবার সাথে সাথে, তাহলে এই যে জঠরাগ্নি, এটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। এই যে ঠান্ডা জল যতক্ষণ শরীরের টেম্পারেচারে না আসবে ততক্ষণ কিন্তু এই খাবারটা ডাইজেস্ট হবে না। এই ঠান্ডা জল শরীরের টেম্পারেচারের লেভেলে যখনই আসবে তারপর থেকেই ডাইজেস্ট প্রক্রিয়া শুরু হবে, যার জন্যে আমাদের হজম হতে দেরি হয়। এইটা হলো প্রথম নিয়ম। নাম্বার 2, আমরা যখন জল খাব, এই জল পান করার নিয়ম হচ্ছে ছিপ ছিপ করে জল খাওয়া। মানে 1 ঢোক জল নিলাম, মুখের মধ্যে ঘোরালাম, খেলাম, আর 1 ঢোক দিলাম, খেলাম, খুব আস্তে ধীরে ধীরে। কিন্তু আমরা তো সেটা করি না। আমরা করি জলের গ্লাস, জলের বোতল নিয়ে ঢক 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 করে 500-1 লিটার জল খেয়ে নিই। এইভাবে জল খেলে কিন্তু কিডনির উপরে প্রেশার হবে, কিডনির ক্ষতি হয়। আর আমরা যদি ধীরে 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 জলটা খেতে থাকি, তাহলে এই মুখের মধ্যে যে লালা রয়েছে, এই লালাটা জলের সাথে মিশে মিশে আমাদের পাকস্থলীতে যখন ঢুকে যায়, সেটা ডাইজেস্ট প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতে সাহায্য করে। সেই জন্যই বলা হয় আমরা জল যখনই পান করব তখন ধীরে 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 পান করব। নাম্বার 3, ঠান্ডা জল কখনোই খাবো না। ঠান্ডা জল শরীরের পক্ষে উপকারী নয়। যে ঠান্ডা জল খেয়ে আপনি ভাবছেন যে আমার শরীরটা বোধহয় ঠান্ডা হবে, তা কিন্তু মোটেই নয়। এই ঠান্ডা জল পেটকে ঠান্ডা করে, তারপর বুককে ঠান্ডা করে, তারপর মাথাকে ঠান্ডা করে, তারপর শ্মশান। কারণ এইভাবে যদি চলতে থাকে একটা দিন কিন্তু বিপদ চলে আসবে। তো আমরা তাহলে ঠান্ডা জলটা খাবো না, নর্মাল জল খাবো, গরমও নয় ঠান্ডাও নয়। তো এই যে জল এভাবে আপনারা খেলেন, তো খেলে দেখতে পারবেন কিছুদিন পর আপনাদের ডাইজেস্ট প্রক্রিয়া মানে হজমের যে শক্তিটা অনেকটাই কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে রাত্রেও আমরা যখন জল খাবো তখনও কিন্তু খাবারের 1 ঘন্টা পরে জল খাবো। এবার বলি, প্রায় 3500 বছর আগে আয়ুর্বেদ শাস্ত্র অষ্টাঙ্গ হৃদয়ম, মনুসংহিতা, এই আয়ুর্বেদ শাস্ত্রে কিন্তু লেখা আছে ক্যালসিয়ামের অভাবে 85টা রোগ তৈরি হতে পারে। মানে আমাদের শরীরে যদি ক্যালসিয়াম কমে যায়
তাহলে 85টা রোগ হতে পারে। যত ধরনের ব্যথা আছে, জয়েন্ট পেন আছে, হাঁটু, কোমর, গোড়ালি, কাঁধের ব্যথা ইত্যাদি, এবং যত ধরনের মাসল পেন আছে, মাংসপেশির ব্যথা, সমস্ত ব্যথার পেছনেও কিন্তু এই ক্যালসিয়ামের ভূমিকা রয়েছে। তাই ক্যালসিয়ামকে কম হতে দেওয়া যাবে না। ক্যালসিয়াম যদি কম হয় ব্যথা যন্ত্রণা তো হবেই, বিশেষ করে যাদের বয়স 45 কিংবা আর বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়ামের সাপোর্ট খুব দরকার। আর এই সময় থেকেই দেখবেন ব্যথা যন্ত্রণা তৈরি হতে থাকে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে হাঁটু, কোমর, গোড়ালির ব্যথা তারা ভুগতে থাকে। কারণ এই 45 বছরের পর থেকে কিছু হরমোন কিন্তু আমাদের শরীরে কমতে থাকে, যার কারণে ক্যালসিয়ামগুলো ডাইজেস্ট হয় না। তাই বাইরে থেকে ক্যালসিয়ামের সাপোর্ট কিন্তু দরকার। বাইরে থেকে সাপোর্ট মানে মেডিসিন নয়। ক্যালসিয়াম পেতে পারেন দুধ, দই, কলা, বিভিন্ন ধরনের টক ফল, এগুলো থেকে ক্যালসিয়াম, সাদা তিল থেকে ক্যালসিয়াম পাওয়া যায়। তো এইভাবে আমরা ক্যালসিয়ামকে নেব, কোনো ওষুধের মাধ্যমে নয়। এবার বলি যে কিছু লাইফস্টাইল আমাদের প্রত্যেকের ঘরে দেখবেন ডাইনিং টেবিল আছে ভাত খাওয়ার জন্য, কুমোট আছে পায়খানায় যাওয়ার জন্য, কিচেন আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার জন্য। এইগুলোর কারণেও যে আমাদের হাঁটু, কোমর, গোড়ালির ব্যথা যন্ত্রণা তৈরি হয়, এটা হয়তো অনেকেই জানে না। প্রাচীনকালে আপনারা দেখবেন আমাদের মা ঠাকুমারা যখন তারা রান্না করতেন নিচে বসে রান্না করতেন, হাঁটু গেড়ে বসে। এইভাবে যদি বসে রান্না করা যায় তাদের হাঁটু কোমরের যন্ত্রণা কিন্তু হয় না। আপনারা দেখেছেন আগেকার ঠাকুমারা, মায়েরা, তারা যেভাবে রান্না করত তাদের কিন্তু এত হাঁটু কোমরের ব্যথা ছিল না। কিন্তু আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার কারণে চেয়ার টেবিল বসে বসে আমরা খাই। এইটা আগে আমাদের নিয়ম কি ছিল? আমরা নিচে বসে খেতাম। দেখুন, মানুষের জন্মই হয়েছে হাঁটু ভাঁজ করে, আর এই সমস্ত আসবাবপত্র আমাদেরকে হাঁটু ভাঁজ করাকেই ভুলিয়ে দিচ্ছে। তাই হাঁটু ভাঁজ করতে হবে, কুমোটে নয়, ইন্ডিয়ান টয়লেটেই পায়খানায় যেতে হবে। আমি একটা ব্যায়াম আজকে আপনাদেরকে দেখাবো। প্রত্যেক দিন সকালবেলা যদি এই ব্যায়ামটা আপনারা 10 মিনিট করতে পারেন তাহলে কতগুলো উপকার আপনারা পাবেন। প্রথম কথা, হাঁটু, কোমর, গোড়ালির ব্যথা যন্ত্রণা থাকবে না, ভবিষ্যতে ব্যথা যন্ত্রণা আসবে না। আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস, এই সমস্যাগুলো আসবে না। যাদের আছে তারাও কিন্তু উপকার পাবে। তো আমি ব্যায়ামটা দেখানোর আগে আকুপ্রেশারের ওপরে কয়েকটা কথা আপনাদেরকে বলতে চাই। কারণ এই আকুপ্রেশারের মাধ্যমে কিন্তু অনেক সমস্যা, অনেক রোগের সমাধান করা যায়। ডক্টর দেবেন্দ্র ঘোড়ার লেখা একটা বই, আপনার স্বাস্থ্য আপনার হাতে, যদি সম্ভব হয় এই বইটা আপনারা কিনে পড়তে পারেন। বইটা বিভিন্ন ভাষাতেই পাওয়া যায়, বাংলা ভাষাতেও আছে। তো সেখান থেকে আমি বেশ কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই। তো দেখুন, মানুষের শরীরে 900 নার্ভের রিফ্লেক্সিভ পয়েন্ট আছে, যার
80% রয়েছে আমাদের পায়ের তলায়, আর 20% রয়েছে আমাদের হাতের তালুতে। তো আমরা যদি জানতে পারি যে কোথায় কোন নার্ভের রিফ্লেক্সিভ পয়েন্ট আছে, তাহলে সেখানে প্রেশার ক্রিয়েট করে সেই রোগের চিকিৎসাটা আমরা ঘরে বসে করতে পারব। তো চলুন আমরা কিছু পয়েন্ট দেখে নিই। প্রথমে বলি, যদি হঠাৎ করে কারো পেটে ব্যথা হয়, গ্যাসের সমস্যা হতে পারে, শরীরের যে কোনো জায়গায় যদি ব্যথা হয় হঠাৎ করে, তাহলে একটা পয়েন্ট আজকে দেখাচ্ছি, যেটা 4 থেকে 5 মিনিট যদি প্রেস করতে থাকেন, মানে চাপ দিতে থাকেন, তাহলে 10 মিনিটের মধ্যেই আপনার ব্যথাটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। পয়েন্টটা হচ্ছে, তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠর মাঝখানে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে চাপ দিতে হবে 2 পাশ থেকে ধরে, ঠিক আমি যেভাবে দিচ্ছি এইভাবে এই পয়েন্টটাকে চাপ দিতে থাকুন 4 থেকে 5 মিনিট। এই 4-5 মিনিট এই পয়েন্টটা 2 হাতে চাপ দিতে হবে। দিলে পরে ম্যাজিকের মতো রেজাল্ট আপনারা দিতে পারেন। ধরুন রাত্রবেলায় হঠাৎ করে পেটে ব্যথা শুরু হল, কোনো মেডিসিন নেই, তাহলে কিভাবে ব্যথা কমাবে? এইটা করে কিন্তু ব্যথাটা কমাতে পারবে। শুধু তাই নয়, এই পয়েন্টটা অনেক ভাইটাল একটা পয়েন্ট। যাদের ব্লাড সুগার আছে তাদের জন্য খুব ভালো একটা পয়েন্ট। হার্টের সমস্যাকে ভালো করে এই পয়েন্টটা। এই পয়েন্টটাকে যদি প্রত্যেক দিন আপনি প্রেশার ক্রিয়েট করতে পারেন 5 মিনিট করে, দিনে 2 বার, ব্লাড সুগারও কন্ট্রোলে চলে আসে। হঠাৎ করে যদি কারো মাথার যন্ত্রণা হয়, মাথার যন্ত্রণা হলেই আমরা বিভিন্ন ধরনের মেডিসিন খেয়ে সঙ্গে সঙ্গে মাথার যন্ত্রণাকে কমিয়ে দিই। এটা কিন্তু করবেন না। এই মেডিসিনগুলো কিন্তু ব্যথা যন্ত্রণা সারাচ্ছে না, সিমটম ব্যথাটাকে জানতে দিচ্ছে না, ব্যথা কিন্তু আছে। কি করবেন মাথা যন্ত্রণা হলে? হাতের এই যে বুড়ো আঙুলটা দেখছেন, বুড়ো আঙুলের এই দাগ আর এই দাগের ঠিক মাঝখানটায় প্রেশার ক্রিয়েট করতে হবে। এইভাবে 2 দিক দিয়ে ধরতে হবে। ধরে 3 থেকে 4 মিনিট প্রেশার ক্রিয়েট করুন, না হলে পাম্পিং করতে থাকুন এইভাবে 2 হাতে। এইটা যদি করতে পারেন, দেখবেন মাথা যন্ত্রণা 5-6 মিনিট পর থেকে আস্তে আস্তে কমতে শুরু করবে। অনেকে বলবে, আমার তো সাইনাসের কারণে মাথা যন্ত্রণা হয়, তাহলে আমি কোথায় চাপ দেব? যদি সাইনাসে জড়িত মাথার যন্ত্রণা হয়, তাহলে হাতে এবং পায়ে প্রত্যেকটা আঙুলে মাথার উপরে চাপ দিতে হবে। এই যে দেখুন, মাথার উপরে চাপ দিলাম, 1, 2, এইভাবে 20 থেকে 30 সেকেন্ড করে প্রত্যেকটা আঙুলে 2 হাত দিয়ে হাতের এবং পায়ের সব আঙুলের মাথাগুলোয় চাপ দিন 10 মিনিট। দেখবেন এই মাথার যন্ত্রণাটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। যাদের থাইরয়েডের সমস্যা আছে, হাইপোথাইরয়েডিজম বা হাইপার থাইরয়েডিজম 2 রকমের হয়। 2 রকম ক্ষেত্রে একটাই পয়েন্ট আমি দেখাচ্ছি। এই জায়গাটা, এই যে জায়গাটা আছে, এই জায়গায় চাপ দিতে হবে। চাপ দিলে যদি দেখেন খুব ব্যথা হচ্ছে, তাহলে হয় আপনার থাইরয়েডের সমস্যা আছে, না হলে স্পন্ডিলাইটিসের সমস্যা আছে। ব্যথা যদি লাগে, আপনি নিশ্চিত এই দুটোর মধ্যে একটা সমস্যা আপনার আছেই। যদি কারোর থাকে, ইনস্ট্যান্ট পয়েন্টে চাপ দিয়ে দেখুন ব্যথা হবে। এইভাবে নিজেরা কিছুটা ডায়াগনোসিস করতে পারবেন যে আমার এই সমস্যাটা আছে কি নেই।
এবার আমি বলি, আমাদের যে পায়ের তলায় 80% পয়েন্ট, এই 80% পয়েন্ট কি আমরা এক এক করে চাপ দিয়ে করতে পারবো? যদি মনে করি যে সবগুলো অ্যাক্টিভ করবো, সেটা তো হবে না। প্রত্যেকটা পয়েন্টকে জানতে হবে কোন রোগের পয়েন্ট কোথায় আছে, তাহলেই তো আমি প্রেশার ক্রিয়েট করতে পারবো। বাট আমি যদি না জানি, তাহলে আমি কোন রোগের পয়েন্ট কোথায় চাপ দেব? সেই জন্য পায়ের তলায় কিংবা হাতের তালু, ঘুম থেকে উঠে হাতের তালুতে কি করবেন? তালি বাজাবেন 30 বার। ঘুম থেকে উঠে বিছানায় বসে এরকমভাবে জোরে জোরে 30 বার তালি বাজাবেন, এবং পায়েও যদি সম্ভব হয় সেটা করবেন। তাহলে সারা দিনের জন্য আপনার সমস্ত নার্ভ অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এইভাবে যদি নিজের নার্ভ এর রিফ্লেক্সিভ পয়েন্টগুলো আপনি প্রতিনিয়ত দিনে 2 বার করে অ্যাক্টিভ করতে থাকেন, তাহলে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন। এবার আমি বলি, অনেক কিছু বিপদ হঠাৎ করে হয়ে যায় মানুষের। ধরুন কেউ সেন্সলেস হয়ে গেল, এটা অফিসে হতে পারে, এখানে বসে হতে পারে, রাস্তাঘাটে হতে পারে। এরকম যদি আপনি কাউকে দেখেন যে অজ্ঞান হয়ে গেল, তার জ্ঞান কিভাবে আপনি ফেরাবেন? খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকেই দেখেছি, অনেক জায়গাতে দেখেছি যে কথা বলতে বলতে বা কোনো কারণে অজ্ঞান হয়ে পড়ে গেল। যদি এরকম আপনার সামনে হয়, আপনি কিন্তু আজকে থেকে এই সমস্যা নিজেই সমাধান করতে পারবেন। তো দেখুন, যদি এরকম দেখেন যে আপনার সামনে অজ্ঞান হয়ে গেল, পড়ে গেল, চলে যাবেন না, তার কাছে গিয়ে এই যে কনিষ্ঠা আঙুল আছে না, এই কনিষ্ঠা আঙুলের মাথাটাকে এইভাবে চেপে ধরবেন, ছাড়লেন, চেপে ধরলেন, ছাড়লেন, চেপে ধরলেন। এইভাবে 2 থেকে 3 মিনিট 2 হাতেই করতে হবে, 2 হাতেই করতে হবে। এবং কানের পাতা, এই যে কানের পাতা আছে, 2টো কানের পাতাই এইভাবে ধরে চাপ দিতে থাকবেন 2 থেকে 3 মিনিট। এইটা 6 মিনিট যদি করতে পারেন, তারপরে একটু ঠান্ডা জল মুখে ছিটাতে 7 মিনিটের মাথায় উঠে দাঁড়িয়ে যাবে যে অজ্ঞান হয়ে গেছিল। তো এইরকম ম্যাজিক্যাল রেজাল্ট পাওয়া কিন্তু যায়। তো এখন থেকে আপনাদের সামনে যদি এটা হয়, আপনারা কিন্তু এগুলো করবেন। আর একটা সমস্যা যেটা দেখা দেয়, হার্ট অ্যাটাক। এখন আমরা দেখেছি অনেকেরই হার্ট অ্যাটাক হচ্ছে, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে পড়ে গিয়ে মারাও যাচ্ছে, অনেক সময় হসপিটালে নিয়ে যেতেও মারা যাচ্ছে, অনেক সময় চলে যাচ্ছে। তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস, এগুলো আপনাদের মনে রাখতে হবে। দেখুন, প্রথমে তো জানতে হবে হার্ট অ্যাটাক হলে কি হয়। যদি কারোর হার্ট অ্যাটাক হয়, প্রথমে তার বুকে সাংঘাতিক ব্যথা হবে, বুকের মাঝখানে, এবং ঘেমে যাবে, মাথা ঘুরবে, বসে পড়বে। এইগুলো যদি দেখেন, আপনি বুঝে যাবেন যে হার্টের কোনো সমস্যা হচ্ছে। বুকে হাত দিয়ে বসে পড়বে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে হাঁটু গেড়ে বসিয়ে দেবেন, পেছনে যেন কোনো দেওয়াল এর সাপোর্ট থাকে, তা নাহলে পড়ে যেতে পারে। এরকম একটা দেয়ালের সাপোর্টে বসিয়ে দেবেন হাঁটু গেড়ে, ঠিক এইভাবে, এবং 2টো হাত দিয়ে বলবেন এই দুটোকে চেপে ধরতে, পা দুটোকে বুকের কাছে। মানে ঠিক হার্ট কিন্তু এরকমই হয় দেখতে, এই যে মুটো করলাম, হার্ট কিন্তু এরকম দেখতে। তো আপনিও এইভাবে করে যখন বসে পড়বেন, এবং বসার পর যদি সম্ভব হয় 1 টুকরো আদা তাকে বলবেন চেবাতে, ভালো করে চেবাতে হবে। চেবাতে চেবাতে চোখ দিয়ে মুখ দিয়ে জল বেরিয়ে যাবে। যখনই চোখ মুখ দিয়ে জল বেরিয়ে যাবে, তার জ্ঞান ফিরে আসবে। এর কারণ হচ্ছে শরীরে ইনস্ট্যান্ট
নাইট্রিক অক্সাইড প্রোডাকশন চালু হয়ে যায় এবং ভ্যাসোডাইলেশন হয়ে ব্লাড সার্কুলেশন স্বাভাবিক পর্যায়ে চলে যায়। হার্টে যে সমস্যাটা যে সমস্যাটা থাকে ব্লাড সার্কুলেশনের জন্য যে বাধাটা হয়, সেই সমস্ত ব্লকেজগুলো কিন্তু খুলে যায় ইনস্ট্যান্ট। তো এইটা আপনারা করবেন। তো সঙ্গে সঙ্গে এক টুকরো আদা অবশ্যই জোগাড় করবেন, আদাটা খুব উপকারী হার্টের জন্য। তো এরকম আরও একটা বলি, যাদের আর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস কিংবা অস্টিও আর্থারাইটিসের সমস্যায় যারা ভুগে থাকে, অনেকেরই আছে হাঁটু কোমর গোড়ালির ব্যথা আছে, কাজ করতে অসুবিধা হচ্ছে, ঘুরিয়ে হাঁটছে, তাদের পার্মানেন্ট সলিউশন কি? অ্যালোপ্যাথিক মেডিসিনে সেভাবে কিছু নেই। তো আয়ুর্বেদিক শাস্ত্রে কয়েকটা জিনিসের নাম পাওয়া গেছে যেটা খুব ভালো কাজে দেয়। ওই যে বলছিলাম ক্যালসিয়ামের অভাব হলে পরে এই জয়েন্ট পেনের সমস্যা, মাসেল পেন হয়, সমস্যাগুলো হয়। এই ক্যালসিয়াম পাবেন আপনাদের অনেকের বাড়িতেই আছে চুন, যে পান আমরা খাই না চুন দিয়ে, সেই চুন একটা গমের সাইজে নিতে হবে এবং সেই চুনটা দই কিংবা জলের সাথে মিশিয়ে দিনে একবার করে খেতে হবে। এইটা পার্মানেন্ট সলিউশন বলছি দুটো জিনিস, একটা চুন আর একটা হচ্ছে মেথি দানা। অনেকে জানেন বাড়িতে যে রান্নাবান্না হয় পাঁচফোড়ন থাকে না, এই পাঁচফোড়নের মধ্যে মেথি দানা একটা অংশ। তো মেথি দানাটাকে আলাদা করে নেবেন, নিয়ে রাত্রবেলায় 1 গ্লাস গরম জলে 1 চামচ মেথি দানা ভিজিয়ে দেবেন। সকালবেলা এই জলটা খেতে হবে, পারলে দানাগুলো চিবিয়ে তাহলে কি হলো, মেথি দানা এবং চুন এই দুটো জিনিস যদি 3টে মাস ব্যবহার করতে পারেন প্রতিদিন একবার করে, যাদের আর্থারাইটিস, রিউমাটয়েড বা অস্টিও আর্থারাইটিসে ভুগছে তারা কিন্তু ভালো সাফল্য পাবেন। যারা পুরনো ব্যথা আছে, ধরুন 20 বছর 30 বছর ধরে জয়েন্ট পেনের ব্যথায় ভুগছেন, কোনো কিছু করে কোনো কাজ হয়নি, তারা এর সাথে আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে শিউলি ফুল। আপনারা জানেন, সবাই চেনেন। এই শিউলি ফুল, তার যে পাতা হয়ে গেছে শিউলি পাতা, প্রত্যেক দিন শিউলি পাতার রস 2 চামচ, চা চামচের 2 চামচ আর হাফ গ্লাস জলে দিয়ে একটু ফুটিয়ে নেবেন, নিয়ে সকালবেলা এটাকে খেয়ে নেবেন। এটাও যদি করতে পারেন তাহলে এই সমস্যাটাকে আপনি মুক্তি দিতে পারবেন। যে কোনো ব্যথা, যে কোনো যন্ত্রণা, বিশেষ করে হাড়ের ব্যথা, দাঁতের ব্যথা,